হ্যালো বাচ্চারা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পদার্থবিজ্ঞান অর্থাৎ বিজ্ঞান বিভাগে পদার্থবিজ্ঞান সাবজেক্টের এসএকিউ। একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে আমি ম্যাথে যেগুলো এসএকিউ দিয়েছিলাম ওইগুলোই রিপিটেড হয়েছে। আবার ওইগুলোই রিপিটেড হয়েছে, আবার কিছু মান জাস্ট চেঞ্জ হয়ে গেছে। মানে হুবহু এটাও এসেছে, আবার কিছু মান চেঞ্জ হয়ে গেছে। ঠিক এমনই একটা সাজেশন নিয়ে আপনাদের সামনে নিয়ে এসেছি। সেটা হলো পদার্থবিজ্ঞানের কিছু কিছু এসএকিউ, যেগুলো আপনারা করতে পারলে, আপনারা জানেন আপনাদের এসএকিউ 60টা করে থাকবে, 5টা করে 5টা লিখতে হবে, 7টা থাকবে 5টা লিখতে হবে। এখন আমি আপনাদের জন্য একদম মোস্ট ইম্পর্টেন্ট এবং যেগুলো দেখবেন আপনার পরীক্ষার হলে গিয়ে দেখবেন যে এর ভিতরেই চলে এসেছে, সেইগুলোই আপনাদের সামনে নিয়ে এসেছে। আসেন দেখা যাক। প্রথমে আমরা ভৌত রাশি ও তাদের পরিমাপ থেকে কোন কত ইম্পর্টেন্ট, যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলোই দিচ্ছি। দেখবেন এর ভিতরেই কমন পাবেন। জাস্ট ভাই আমি যা বলতেছি ভাই এইটা পড়ে যা ভাই, দেখবি যে এর ভিতরেই কমন পড়ছে। একদম হুবহু এর ভিতর কমন পড়ছে। আবার দেখবি জাস্ট একটু চেঞ্জ করে দিচ্ছে, কিচ্ছু না ভাই, ওইটাই দেখাই দি ভাই। এই দেখো কি পড়বা, মাত্রা সমীকরণের সাহায্যে s ut প্লাস হাফ এটি স্কয়ার সমীকরণের সত্যতা যাচাই করো। আবার থাকতে পারে, শোন ভাই, এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে। s ut প্লাস হাফ এটি স্কয়ার থাকতে পারে, বাট v u প্লাস এটি স্কয়ার। আমি তাই জন্য এটাও দিয়ে দিয়েছি ভাই। একটাও যদি করতে ভাই, আমি একটা যদি করে দিতে পারি তাহলে এমনি, আর একটা এমনি পারি ভাই। একটা যদি ভালোভাবে, শোনো ভাই, বুঝে করতে হবে, বুঝে করতে হবে। এই একটা যদি তুমি ভালোভাবে করতে পারো, এইরকম হাজারটা আসলে তুমি পারবা। তাই আমি তোমাদেরকে দেখা দিচ্ছি, এটাও আসতে পারে, এটাও আসতে পারে, সেম টাইপ। আর এগুলো তোমরা কোথায় সমাধান পাবা? সমাধান তোমরা তোমাদের অবশ্যই এসএসসি যারা 2026 সালে আসো, অবশ্যই এটা এসএসসি 2026 এর জন্য, কিন্তু এসএসসি 2026 এসএসসি অর্থাৎ যারা এসএসসি 2026 দিয়েছো, অবশ্যই তোমরা যারা যাদের টেস্ট পেপার আছে বা সাপ্লিমেন্ট আছে, তারা অবশ্যই এইগুলো, এই এই সমাধানগুলো সেই বইয়ে পেয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি। আসো দেখাই। আর যদি না পাও তাহলে আমাকে বলো, আমি দিয়ে দেবো। কোন, তারপরে 2 নম্বরে যে কোন রাশির পরিমাণ প্রকাশ করতে একক কেন প্রয়োজন। তোমরা যদি ভালোভাবে বই পড়ো তাও এগুলোর সমাধান তোমরা করতে পারবে। অথবা পরিমাপের এককের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। একই প্রশ্ন ভাই, একই প্রশ্ন, দুইটা একই প্রশ্ন। কোন রাশি পরিমাপ করতে, পরিমাণ প্রকাশ করতে একক কেন প্রয়োজন, আবার পরিমাপের এককের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। দুইটা একই উত্তর, প্রশ্নটা ভিন্ন কিন্তু উত্তর একই। তাই যেটাই আসুক তোমরা একই উত্তর লিখবা। তাই আমি দুইটাই দিয়ে দিয়েছি, যেন কনফিউশন হয়ে যাও যে আমি দিয়ে দিলাম কোন রাশি পরিমাপ করতে প্রকাশ করতে একক কেন প্রয়োজন, কিন্তু চলে এলো পরিমাপের এককের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। তখন তোমরা বলবে না ভাই কমন আসেনি, কিন্তু ভাই একই প্রশ্ন, উত্তর একই। প্রশ্নটা একটু চেঞ্জ করে দিবে। মৌলিক রাশি ও লব্ধ রাশির মধ্যে পার্থক্য লিখো। আবার বলতে পারে মৌলিক রাশি কি ব্যাখ্যা করো। এই এখানে যে তোমরা পার্থক্যটা পড়বা, পার্থক্য যা লিখবা সেটা ব্যাখ্যা লিখে দিবা, তাহলেই হবে। আবার পরিমাপের ক্ষেত্রে উপসর্গ বা গুণিতক ব্যবহারের প্রয়োজন হয় কেন, এটাও থাকতে পারে প্রশ্নে। আবার থাকতে পারে এককের উপসর্গের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। দেখবা ভাই একদম হুবহু কমন পাবে, একদম হুবহু কমন পাবে, একদম হুবহু, একদম হুবহু কমন পাবা। আবার দেখবা যাচ্ছে ক্ষমতা, ওজন, কাজ। ক্ষমতা, ওজন, কাজ, যে কোনো একটা লব্ধ রাশি ব্যাখ্যা করো। মানে লব্ধ রাশি ব্যাখ্যা করো, যে কোনো একটা চলে আসবে ভাই, যে কোনো একটা চলে আসবে। ক্ষমতা বলু ভাই, ওজন বলু, কাজ বলু, তোমরা একই ভাবে বের করবা, টুরি মেরে উড়িয়ে দিবা। একই ভাবে দুইটা তিনটা একই ভাবে, আরো এরকম যত থাকে সেগুলো লব্ধ রাশি কিভাবে একই একই ভাবে ব্যাখ্যা করবা। ঠিক তেমনি ভাবে মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, এটাও ইম্পর্টেন্ট, মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা। তারপরে মহাকর্ষীয় ধ্রুবক বা ক্ষমতার মাত্রা সমীকরণ ব্যাখ্যা করো। এখানে তো লব্ধ রাশি ব্যাখ্যা করো, আর এখানে মাত্রা সমীকরণ ব্যাখ্যা করো, মাত্রা সমীকরণ ব্যাখ্যা করো। এই তো। তারপরে আসবে হচ্ছে এরকম আরেকটা থাকতে পারে, ভার্নিয়ার ধ্রুবক 0.05 মিলিমিটার বলতে কি বোঝায়। ভার্নিয়ার ধ্রুবক আরো জাস্ট এখানে মান চেঞ্জ হয়ে যাবে ভাই। পরীক্ষা দেখবো ভাই এখানে মান চেঞ্জ, আবার মান হুবহু চলে আসবে, দেখো মানে হুবহু কিছু বলে হুবহু পাবার, কিছু বলে দেখবো এখানে মান চেঞ্জ করে দিয়েছে, কিচ্ছু না ভাই। আর
ভার্নিয়ার সমাপতন। 7 বলতে কি বোঝায়, 7 বলতে কি বোঝায়, ভার্নিয়ার সমাপতন 6 বলতে কি বোঝায়, এই টাইপের। আর এই অধ্যায়ে যদি তোমরা এই কয়টাই কভার করতে পারো পড়ে, তাহলে আমি আশা করি যে তোমাদের যতই বোর্ডে আছে সব বোর্ডে দেখবো ওভারঅল এখান থেকে কমন পড়ে যাবে ইনশাআল্লাহ। এখন আমি আপনাদের সামনে নিয়ে এসেছি হচ্ছে গতি। গতি অধ্যায় থেকে যেই সবচেয়ে ইম্পর্টেন্ট এসএকিউ, সবচেয়ে গুরুত্বপূর্ণ এসএকিউ, সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেগুলা দেখবেন আপনার পরীক্ষার হলে গিয়ে দেখবেন যে আসলেই সত্যি কি না। আপনাদের প্রত্যেকটা বলেই দেখবেন ইনশাআল্লাহ এখান থেকে কমন পড়বে, এইটাই পড়বে অথবা এই জাতীয় কোশ্চিনই আসবে, এই জাতীয় জাতীয় বলতে সেম টাইপই আসবে। দেখেন কোশ্চিন এর ভিতরেই চলে আসবে। ধরেন এই দেখেন বলো এই মহাবিশ্বের এক নম্বরে দিয়েছে হচ্ছে এই মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক, সকল গতি আপেক্ষিক, এটা ব্যাখ্যা করো। 2 নম্বরে আসছে স্পন্দন গতি, এক ধরনের পর্যায়বৃত্ত গতি। কি স্পন্দন গতি এক ধরনের পর্যায়বৃত্ত গতি। 3 নম্বরে আছে ঘড়ির কাঁটার গতি পর্যায়বৃত্ত গতি না ঘূর্ণন গতি, ব্যাখ্যা করো। এই যে 3 নম্বরের কোশ্চেনটা, এই টাইপের অনেকগুলো কোশ্চেন আছে, এই টাইপের অনেকগুলো কোশ্চেন আছে। হ্যাঁ, ওইগুলো একটু ভালোভাবে দেখে যাবেন, একটু ভালোভাবে, মানে সব ঘড়ির কাঁটার গতি, স্পন্দন গতি, ঘড়ির কাঁটার গতি পর্যায়বৃত্ত গতি না ঘূর্ণন গতি, এটা ব্যাখ্যা করো। এটা একটু ভালোভাবে দেখে যাবেন, এটা অনেক ভালোভাবে দেখে যাবেন, একটু ভালো মানে অনেক ভালোভাবে, মানে এইটাই চলে আসবে। অথবা এই যে এইটা টাইপ যে আছে, এটা যে টাইপ আছে ওইটা চলে আসবে। হ্যাঁ, মানে আরো বিভিন্ন গুলা আছে, কয়েকটা আছে, ওগুলো আপনারা দেখবেন বইয়ের ভিতরে পেয়ে যাবেন। আচ্ছা, স্কেলার ও ভেক্টর রাশি দুটি পার্থক্য লেখো। যখন বলবে স্কেলার রাশি কি ব্যাখ্যা করো বা ভেক্টর রাশি কি ব্যাখ্যা করো, এই যে দুইটা পার্থক্য পড়লেন না, এই যে এইটার জন্য সেম ওই দুইটা লাইন লিখে দিবেন, বাংলা দিয়ে সুন্দরভাবে 4 লাইন লিখে, তাহলেই মার্ক পেয়ে যাবেন। সরণ বস্তুর গতিপথের উপর নির্ভর করে না। এটা আসতে পারে, এটা আসতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট, সরণ বস্তুর গতিপথের উপর নির্ভর করে না। আবার প্রশ্ন আসতে পারে যে সরণ এবং দূরত্বের মধ্যে কার মানে কার দূরত্ব কম, মানে কার যে আমি বলি সরণ আর দূরত্বটা পার্থক্যটা কি, সরণ কি দূরত্বটা কি। সরণ হলো ধরেন এ থেকে আমি এই জায়গা থেকে আমি যখন বি জায়গাতে গেলাম, এই জায়গা থেকে বি জায়গাতে যদি আমি এইভাবে ঘুরে ঘুরে যাই, তাহলে এই যে আসলো এটা হচ্ছে এটা হচ্ছে তোমার আপনার দূরত্ব। আর এই জায়গাতে ডিরেক্ট বি জায়গাতে গেলে এটা হচ্ছে সরণ। এটা কি সরণ, এই জায়গা থেকে ডিরেক্ট এক জায়গায় চলে গেলে, মানে কোনো আমি যে ঘুরে গেলাম না কিভাবে গেলাম, আমি ডিরেক্ট যতটুকু দূরত্ব সেটাকে বলা হচ্ছে সরণ। যতটুকু পথ পাড়ি দিছে সেটাকে বলা হচ্ছে সরণ। আর কতটুকু ঘুরে গেল এটুকু হচ্ছে দূরত্ব। এই টাইপের প্রশ্ন আসতে পারে। তাহলে এটা তো সরণ বস্তুর গতিপথের উপর নির্ভর করে না। এটা তাহলে 6 নাম্বার, বৃত্তাকার পথে চলমান কোন বস্তু সর্বদা ত্বরণ প্রাপ্ত হয় কেন, এটা ব্যাখ্যা করো। এই টাইপের কোশ্চেন। তাহলে 7 নাম্বার, অধিক উচ্চতা থেকে ফেলে দেওয়া বস্তু মাটিতে অধিক বেগে আঘাত করে, ব্যাখ্যা করো। হ্যাঁ, ভেহিক্যাল টু √2gh, ভেহিক্যাল টু √2gh, এটা থেকে প্রমাণটা হয়, এটা থেকে মূলত প্রমাণটা হয়। তাহলে অধিক উচ্চতা থেকে ফেলে দেওয়া বস্তু মাটিতে অধিক বেগে প্রাপ্ত আঘাত করে, ব্যাখ্যা করো। তারপরে পরন্ত বস্তু তৃতীয় সূত্রটি বর্ণনা ও ব্যাখ্যা করো। পরন্ত বস্তু কার পরন্ত বস্তু, গ্যালিলিওর পরন্ত বস্তু। পরন্ত বস্তু কে দিয়েছিল, গ্যালিলিও দিয়েছিল, মানে এমসিকিউ কভার হয়ে যাচ্ছে। গ্যালিলিও তিনটা দিয়েছিল, প্রথম দ্বিতীয় তৃতীয়, জান পরন্ত বস্তু তৃতীয় সূত্রটি বর্ণনা ব্যাখ্যা করতে বলছে। তারপরে মানে তুমি দেখা গেলে একটা দুইটা, 1 নাম্বার বলুক, 2 নাম্বার বলুক, 3 নাম্বার বলুক, সব ব্যাখ্যা করতে পারবে। একটি নিক্ষিপ্ত বস্তুর উড্ডয়নকাল ও পতনকাল সমান হয়, বুঝিয়ে লেখো। উড্ডয়নকাল উপরে উঠতেছে, আর পতনকাল মানে নিচে পড়তেছে, এই সমান হয়, বুঝে লিখতে হবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। দেখাও যে স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর বেগ সময়ের সমানুপাতিক। এটা একটু এই প্রমাণটা একটু রেখে দেবা। সকল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি স্পন্দন গতি নয়।
আবার বলি, সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি নাই, ব্যাখ্যা কর। এইটাতে ভাই কি লেভেলের ইম্পর্টেন্ট ভাই, কয়েকটা বোর্ডে এটা চলে আসবে ভাই, দেখিস প্রশ্ন যদি গতি থেকে হয় তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এই লাস্টেরটাই, সবচেয়ে ইম্পর্টেন্ট। সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি, ভাই এরা 100% যা, হ্যাঁ 1000% ভাই দেখিস আসবে, এটা এটা আসবে ভাই, এটা মিস করিস না, এটা একটু ভালোভাবে দেখে যাইস, এটা অনুরোধ। এখন নিয়ে এসেছি আপনাদের সামনে হচ্ছে বল। বল অধ্যায় থেকে টোটাল 16টা কোশ্চেন দিয়েছি। হ্যাঁ বলতে পারেন ভাই এত কোশ্চেন কেন ভাই, বোর্ড হচ্ছে 8টা, সবচেয়ে ইম্পর্টেন্ট বোর্ড হচ্ছে 9টা, সরি 9টা বোর্ডে সবচেয়ে ইম্পর্টেন্ট যে এর ভিতরেই পেয়ে যাবেন, এর ভিতরেই পেয়ে যাবেন আপনারা, এর ভিতরেই কোশ্চেন, যেই কয়টা কোশ্চেন আসবে ভাই এর ভিতরেই চলে আসবে, একদম এইগুলোই চলে আসবে ভাই, এইগুলোই। এই দেখুন চলন্ত, প্রথমটা হচ্ছে চলন্ত। চলন্ত ট্রেন বা বাস থেকে নামার চেষ্টা করলে তুমি সামনের দিকে কেন আছড়ে পড়ো, কেন আছড়ে পড়ো। এই যে দেখো না, কোশ্চেন একই টাইপের আসতে পারে, যে তুমি ধরো একটা চলন্ত বাসে বসে আছো, এখন হঠাৎই থামে গেছে, এখন তুমি সামনের দিকে কেন ঝুঁকে পড়ো, একই প্রশ্ন, কেন সামনের দিকে ঝুঁকে পড়ো। বা একটি স্থির গাড়ি চলতে শুরু করলে তুমি পিছনের দিকে কেন হেলে পড়ো, পেছনের দিকে কেন হেলে পড়ো, কেন পেছনের দিকে, একই মানে একই উত্তর ভাই, মানে মানে আলাদা, একটু আলাদা জাস্ট। একটা স্থিতি জড়তা, একটা গতি জড়তার ব্যাখ্যা দিবা, তাহলেই না। জড়তা দুই প্রকার, স্থিতি জড়তা আর গতি জড়তা, এখান থেকে ব্যাখ্যা দিয়ে দিলেই এটা হয়ে যাবে, মানে ওই টাইপেরই আসবে ভাই, ওই টাইপেরই। আর মহাকর্ষ বল একটি অস্পর্শ বল, ব্যাখ্যা করো। তারপরে বৈদ্যুতিক ফ্যানের সুইচ অফ করার সাথে সাথে ফ্যানের পাখা থেমে যায় না কেন। আমরা যে বৈদ্যুতিক পাখা ইউজ করি, আমাদের আমাদের বাসায় যে বৈদ্যুতিক ফ্যান আছে, সেটা আমরা সুইচ অফ করার সাথে সাথে কেন মানে পাখাটা থেমে যায় না কেন, এটা ব্যাখ্যা করা। তারপরে কখনো কি নিউক্লিয়াস থেকে ইলেকট্রন বের হতে পারে, নিউক্লিয়াসের ভিতরে, আচ্ছা কখনো কি নিউক্লিয়াস থেকে ইলেকট্রন বের হতে পারে, প্রশ্নটা একটু ভালোভাবে পড়বা। নিউক্লিয়াস, নিউক্লিয়াসে কি কি থাকে, নিউক্লিয়াস এটা একটু ভালো, এই কোশ্চেনটা তোমাদেরকে ভাবার জন্য। শোনো, ফিজিক্স মানে কি ভাবনা, ভালো লাগা কাজ করতে হবে, ফিজিক্স পড়তে চাইলে ভালো লাগা কাজ করতে হবে। আর কখনো কি নিউক্লিয়াস থেকে ইলেকট্রন বের হতে পারে, এই প্রশ্নটা একটু ভাববা যে প্রশ্নটা কি সঠিক। হ্যাঁ প্রশ্নটা একটু ভাববা যে কখনো কি নিউক্লিয়াস থেকে ইলেকট্রন বের হতে পারে। আচ্ছা তুমি নিউক্লিয়াসের ভিতরে কি ইলেকট্রন থাকতে পারে, আগে এই প্রশ্নটা বলো, নিউক্লিয়াস কি ইলেকট্রন থাকতে পারে, সরি নিউক্লিয়াসের ভিতরে কি ইলেকট্রন থাকতে পারে। প্রশ্নটা শোনো, নিউক্লিয়াসের ভিতর কি কি থাকে, প্রোটন আর নিউট্রন থাকে, হ্যাঁ ইলেকট্রন থাকে তোমার কক্ষপথে, ব্যাখ্যাটা একটু দিয়ে দিবা। সাম্য বল ও অসাম্য বলের প্রভাব ব্যাখ্যা করো, সাম্য বল ও অসাম্য বলের প্রভাব ব্যাখ্যা করো। আবার একই বেগে একটি হালকা ও একটি ভারী বস্তুকে নিক্ষেপ করলে কোনটি বেশি আঘাত করবে, এটা ব্যাখ্যা করবা। স্থির নৌকা থেকে লাফ দেওয়ার সময় নৌকা পিছনের দিকে সরে আসে কেন, একটা স্থির নৌকা থেকে তুমি যদি লাফ দাও, তুমি নিজেই দেখবা যারা নৌকায় চলেছো, যারা একটা নৌকা স্থির আছে, সেখানে তুমি লাফ দিলে দেখবা নৌকাটা পিছনের দিকে সরে যায়, পিছনের দিকে কেন সরে যায়, এটা ব্যাখ্যা করবা। কাচের জানালায় ঢিল মারলে, কাচের জানালায় ঢিল ছুড়লে কাচ চৌচির ফেটে যায় কেন, মানে ফেটে যায় কেন, চারদিকে ফেটে যায়, মানে তুমি যদি মানে এখানে ব্যাখ্যাটা কি, যে ধরো একটা কাচ, একটা একটা ধরো মার্বেল নিলা বা একটা ঢিল নিলা, নিয়ে তুমি যদি কাচকে আঘাত করো, কাচকে যদি আঘাত করো, আমরা কেন কাচের ভিতরে একদম যেই গোল ঢিল দিয়ে ছাড়লা, তুমি মানে মারলা, সেটা কেন একদম গোল হয়ে ফেটে বের না হয়ে যায় না কেন, গোল হয়ে বের হয়ে যায় না কেন, সেটা কেন ওই কাচকে চৌচির হয়ে ফেটে যায়, মানে চারদিকে ফেটে যায় কেন, গোল হয়ে চলে যায় না কেন, এটা ব্যাখ্যা করা। নিউটনের গতির দ্বিতীয় সূত্র বিবৃত হতে সূত্র হতে প্রথম সূত্র ব্যাখ্যা করো, এটি ইম্পর্টেন্ট, এটা ভালো লেভেলের ইম্পর্টেন্ট। নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র ব্যাখ্যা করো। তারপরে আছে এফ ইকুয়াল টু এম এর সম্পর্কটি প্রতিপাদন করো, ইম্পর্টেন্ট, ভালো লেভেলের ইম্পর্টেন্ট। পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য কেন,
পৃথিবীর কেন্দ্রে, কেন্দ্রে ভাই আগে মনে রাখো, কেন্দ্রে, তারপরে পৃথিবীর বাহিরে, এগুলোই সবখানে কি অভিকর্ষ ত্বরণ জিরো, অর্থাৎ জি জিরো, তাই পৃথিবীর কেন্দ্রে অর্থাৎ শূন্য। তাহলে কর্দমাক্ত রাস্তায় আমরা পিছলে যাই কেন? কর্দমাক্ত রাস্তায় মানে কি, মানে মানে কাদাযুক্ত রাস্তায় আমরা পিছলে যাই কেন? যারা হেঁটেছো তারা জানো অবশ্যই। তারপরে আবার আমাদের একটা প্রশ্ন আছে এরকমই, যে এই টাইপের সেম কেস। ধরো আমাদের যে জুতা বা স্যান্ডেলের নিচে খাঁজ কাটা থাকে কেন? কেন খাঁজ কাটা থাকে? এই প্রশ্নটা মনে রেখো ভাই, প্রশ্নটা মনে রেখো যে জুতা বা স্যান্ডেলের নিচে খাঁজ কাটা থাকে কেন? রাস্তায় যেন আমরা হাঁটতে পারি, ঘর্ষণ সৃষ্টি হওয়ার ফলে আমরা হাঁটতে পারি, মনে রেখো। আচ্ছা, বালুর উপর দিয়ে হাঁটাতে শক্ত মাটির উপর দিয়ে হাঁটা সহজ কেন? বালির উপর দিয়ে আমরা হাঁটতে পারি না, শক্ত মাটির উপর দিয়ে কেন হাঁটা সহজ, এটা ব্যাখ্যা করো। তাহলে ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব, ব্যাখ্যা করো। তাহলে ঘর্ষণ বল কিভাবে গতি, গাড়ির গতি নিয়ন্ত্রণ করে ব্যবহার করা হয়, ব্যাখ্যা করো। এটা পূর্বানুমানের সুবিধা অসুবিধা দুটোই দিয়ে দিবা। তাহলে বস্তুর ওজন বিভিন্ন স্থানে বিভিন্ন হয় কেন? বস্তুর ওজন বিভিন্ন স্থানে ধরো মেরুতে একরকম, বিষুবীয় অঞ্চলে একরকম, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একরকম, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয় কেন? বিভিন্ন স্থানে বিভিন্ন হয় কেন বস্তুর ওজন? তারপরে আর একটা আছে, সেটা হলো যে নিউটনের গতির তৃতীয় সূত্র থেকে, নিউটনের গতির তৃতীয় সূত্র থেকে হ্যাঁ ভরবেগের সংরক্ষণ সূত্রটি প্রতিপাদন করো। এটা একটু দেখে যাবো পারলে, পারলে। বাট এই 16টা যেটা দিয়েছি ভাই, এই 16টার ভিতরে তুমি যদি সুন্দর করে একটু বুঝে যাও, করে দাও, তাহলেই এনাফ, তাহলেই ভাই এনাফ। আর যদি চাও তো ভাই আমি ওটাও দেখে যাবো, যে নিউটনের গতির তৃতীয় সূত্র হতে ভরবেগের সংরক্ষণ সূত্রটি প্রতিপাদন করো। আশা করি এটা বুঝছো। নিউটনের গতির তৃতীয় সূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্রটি প্রতিপাদন করো। এটা এই কয়টা দেখলেই এনাফ ভাই। বল থেকে এর বাইরে আর আসবে না ভাই, ইনশাআল্লাহ। এর ভিতরে তুমি যদি করো ইনশাআল্লাহ এর ভিতর পড়ে যাবে, ইনশাআল্লাহ এর ভিতরেই কমন পড়ে। এখন নিয়ে এসেছি কাজ ক্ষমতা ও শক্তি। এই চ্যাপ্টারটি কাজ ক্ষমতা ও শক্তি, এই চ্যাপ্টার থেকে আমি টোটাল 15টা কোশ্চেন দিয়েছি। এই 15টা কোশ্চেনের ভিতরেই তুমি কমন পাবে ইনশাআল্লাহ। এইটুকু বলতে পারি ভাই, এই 15 ভাই পরীক্ষার হলে গিয়ে দেখবি ভাই, পরীক্ষার আবারও বলতে, পরীক্ষার হলে গিয়ে দেখবি ভাই এই কয়টার ভিতরে চলে এসেছে, পরীক্ষার হলে গিয়ে দেখবি এই কয়টার ভিতরে চলে এসেছে ইনশাআল্লাহ। আর যদিও না আসে দেখবি এর ভিতরে চলে এসেছে। আবার বলছি এর ভিতরে আসবে, যদি না আসে এর ভিতরে আসবে ইনশাআল্লাহ। জাস্ট একটু মান যেগুলো জেসি তো জাস্ট মান চেঞ্জ করে দেবার, অন্য কিছুই না ভাই। এই দেখো বল, ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ সর্বদা ঋণাত্মক, ব্যাখ্যা করো। ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ সর্বদা ঋণাত্মক, ব্যাখ্যা করো। এটা আসতে পারে, এই টাইপে আরো আসতে পারে যে ধনাত্মক বল দ্বারা কৃত কাজ কি হয়, ব্যাখ্যা করো। এইরকম আসতে পারে। পাহাড় থেকে নামা অপেক্ষা উপরে ওঠা কষ্টকর কেন? কারণ অভিকর্ষ ত্বরণের বিপরীতে যেতে হয়, কাজ করতে হয়, এই কারণে ওঠা কষ্টকর। তারপরে বল ও স্মরণের মান শূন্য না হলেও কাজ শূন্য হতে পারে, ব্যাখ্যা করো। বল শূন্য হলো না, তারপরে বল ও স্মরণ শূন্য হলো না, কাজ কেন শূন্য হয়, ব্যাখ্যা করো। তারপরে দেখাও যে E k equal to p square divided by 2m, এটা যে কথাটা গাণিতিক ভাবে যে কথা, এটা জাস্ট লিখিত ভাবে সেম কথা। যে এটা ভরবেগ p এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক প্রতিপাদন করে, একই প্রশ্ন ভাই, একই প্রশ্ন। এটা বাংলাতে লেখা, এটা জাস্ট গাণিতিক ভাবে লেখা, প্রশ্ন একই, সেম প্রশ্ন। আশা করি বুঝবা। গতিশক্তি ও বেগের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো, মানে এইগুলো সব একই টাইপের। গতিশক্তি ও বেগের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো, একই। তারপরে বিভব শক্তি উচ্চতার উপর নির্ভর করে কি না, এটা ব্যাখ্যা করো, ইম্পর্টেন্ট। ধনুকের রশি টেনে তীর ছোড়ার সময় কিভাবে শক্তির রূপান্তর ঘটে? দেখবা বিভব শক্তি মানে সঞ্চিত শক্তিটা গতি শক্তিতে রূপান্তরিত হয়ে যায়, সেটা এখানে বলেছে। ধনুকের রশি টেনে তীর ছোড়ার সময় কিভাবে শক্তি রূপান্তর ঘটে। তারপরে এটা ভালোভাবে বলবো। তাহলে বায়োগ্যাসকে নবায়নযোগ্য জ্বালানি বলা হয় কেন? বায়োগ্যাসকে নবায়নযোগ্য জ্বালানি বলা হয় কেন? এটা। তারপরে বায়োগ্যাসকে নবায়নযোগ্য জ্বালানি উৎস বলার কারণ কি, ব্যাখ্যা করো। এইগুলো এই একই প্রশ্ন হ্যাঁ। তারপরে শক্তির সংরক্ষণশীলতা নীতি ব্যাখ্যা করো, এটা আসতে পারে। তারপরে নিউক্লিয় রিঅ্যাক্টরে কন্ট্রোল রড ব্যাখ্যা করা হয় কেন? নিউক্লিয় রিঅ্যাক্টরে কন্ট্রোল রড ব্যবহার করা হয় কেন? হ্যাঁ, এটা একটু পড়বো ভালোভাবে।
এই প্রশ্নটা একটু ভালোভাবে ওই প্রশ্নটা একটু বেশি ভালোভাবে পড়বা এই প্রশ্নটা। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কন্ট্রোলার ব্যবহার করা হয় কেন? তারপরে আসতে পারে ধরো ধরো নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশন একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশন একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এটা ব্যাখ্যা করো। নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশন একটি স্বতঃস্ফূর্ত বিক্রিয়া বা প্রক্রিয়া, ব্যাখ্যা করো। ব্যাখ্যা করো। তারপরে শক্তি, শুধু শক্তি থেকে শক্তি পাওয়া যায় না, ভর থেকেও শক্তি পাওয়া যায়, এটা ব্যাখ্যা করো। তাহলে ভর ও শক্তি সম্পর্ক ব্যাখ্যা করো। কিলোওয়াট ঘন্টাকে জুলে প্রকাশ করো। 1 কিলোওয়াট ঘন্টাকে জুলে প্রকাশ করো। 3.6 গুণ 10 টু দি পাওয়ার 6 জুল হয়। দেখো এটা হতে পারে যে 3.6 গুণ 10 টু দি পাওয়ার 6 জুল হতে পারে, আবার 3.36 গুণ 10 টু দি পাওয়ার 5 জুল, এটাও হতে পারে। একই কথা কিন্তু ভাই। হ্যাঁ, এই যে একই কথা, এটা একটু ভালোভাবে পড়বা। কিলোওয়াট ঘন্টাকে প্রকাশ করলে এটা হয়, এটা মানে এটা একটু মনে রাখো, এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট। আমি তোমাদের এমসিকিউ বলে দিচ্ছি কিন্তু। একটি ইঞ্জিনের কর্মদক্ষতা 60% বলতে কি বোঝায়? এটা ব্যাখ্যা করো। 60% না থেকে 70% থাকতে পারে। কোন যন্ত্রের কর্মদক্ষতা 100% হয় না কেন? ব্যাখ্যা করো। এটা আসতে পারে। বা আবার এইটা থাকতে পারে যে কোন ইঞ্জিনের কর্মদক্ষতা 100% এর বেশি হওয়া সম্ভব নয় কেন? ব্যাখ্যা করো। সেম সব, যদি তুমি এই সবগুলো করতে পারো ভাই, আর 15টা যদি ভালোভাবে বুঝতে পারো বা পড়তে পারো, বুঝে বুঝে, তাহলে একটাও বাদবে না, একটাও বাদবে না ইনশাআল্লাহ। এর ভিতর থেকে সবই কমন পাবে তোমার, সব সব বোর্ডে, টোটাল বোর্ডে কমন পড়বে ইনশাআল্লাহ। এখন আমরা আলোচনা করব যে তরঙ্গ ও শব্দ নিয়ে। তরঙ্গ ও শব্দ যে অধ্যায়টা আছে, অধ্যায়টা থেকে তুমি সিকিউ তো পাবে, এমসিকিউ পাবে এবং এসিকিউ পাবে, সব পাবে। এটা ছোট চ্যাপ্টার এবং সহজ, সবাই এটা মোটামুটি পারে, শব্দ তরঙ্গ। আর এখান থেকে যে আমি 12টা যে এসিকিউ দিয়েছি, হ্যাঁ, এই 12টা এসিকিউ করলে ইনশাআল্লাহ এর ভিতরেই কমন পড়বে। জাস্ট একটু চেঞ্জ করবে, এর ভিতরেই কমন পড়বে, এইগুলাই কমন পড়বে ইনশাআল্লাহ, দেখবে। তাহলে এখান থেকে যে 12টা দিয়েছি, কি কি দিয়েছি? পানির ঢেউ অনুপস্থিত তরঙ্গ ব্যাখ্যা করো। পানির ঢেউ অনুপস্থিত তরঙ্গ ব্যাখ্যা করো, এটা আসতে পারে। তারপরে শব্দ, শব্দ তরঙ্গ, শব্দ, তারপরে শব্দের বেগ, শব্দের যে বেগ আছে সেটা কোন তরঙ্গ? সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, ব্যাখ্যা করো, এটা আসতে পারে। তারপরে কম্পাঙ্ক পর্যায়কালের সম্পর্ক ব্যাখ্যা করো। কম্পাঙ্ক পর্যায়কালের সম্পর্ক কি? ব্যাখ্যা করো, এটা আসতে পারে। এটা ইম্পর্টেন্ট ভাই, এই টাইপটা ইম্পর্টেন্ট। পানির ঢেউ অনুপস্থিত তরঙ্গ, শব্দ, শব্দের বেগ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, মানে এই টাইপের একদম হুবহু ভাই, একদম হুবহু প্রশ্ন চলে আসবে। অনুপস্থিত অনুদৈর্ঘ্য তরঙ্গ পার্থক্য লেখো। এখন অনুদৈর্ঘ্য অনুপস্থিত না থেকে থাকতে পারে আর তরঙ্গ ও লম্বিক তরঙ্গ। আর তরঙ্গ ও লম্বিক তরঙ্গের পার্থক্য লেখো। তখন তুমি ভাই আপনি এটা দিয়েছিলেন, এটা তো দেননি ভাই। একই প্রশ্ন, একই প্রশ্ন, একই উত্তর, কিছুই না, জাস্ট খালি একটু ভিন্ন, খালি প্রশ্নটা একটু খালি ভিন্ন, কিন্তু বাট একই উত্তর। নাম ভাই, নাম আলাদা। আমার নাম বিভিন্ন নাম থাকতো, আমার নাম হৃদয় আছে, লিয়াকত আছে। কেউ লিয়াকত হিসেবে চিনে, কেউ হৃদয় হিসেবে চিনে, জাস্ট এটাকে অনুদৈর্ঘ্য আর অনুপস্থিত হিসেবে চিনে। আবার কেউ আর তরঙ্গ ও লম্বিক তরঙ্গ হিসেবে চিনে। এইগুলার ব্যাখ্যা, এগুলো একটু ভালোভাবে জানো, এইটা ইম্পর্টেন্ট, এটা অনেক 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 ইম্পর্টেন্ট ভাই, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। কলমে ডিস্টার্ব দিচ্ছে। তারপর বাদুর শব্দত্ব শব্দ ব্যবহার করে কিভাবে পথ চলে। বাদুর শব্দত্ব শব্দ ব্যবহার করে কিভাবে পথ চলে, সেটা মানে তার সামনে কিছু আছে কিনা সেটাও সে শব্দের মাধ্যমে একটা প্রতিধ্বনি পায়, একটা ধ্বনি করে, সে একটা শব্দ তৈরি করে। ওই শব্দের সামনে, ওর সামনে যদি কিছু থাকে, ওর সামনে যদি কিছু থাকে, ওইটার প্রতিধ্বনি ওর কাছে, ওর কানের কাছে আসে। তারপরে সে যদি সেটা বুঝে যে কিছু আছে, তাহলে সে পথ চেঞ্জ করে ফেলে। কথাটা মনে রেখো, মানে একটু এটার ব্যাখ্যা দিবা। তারপর সকল প্রতিফলিত শব্দের প্রতিধ্বনি শোনা যায় না কেন? কেননা শব্দের স্থায়িত্বকাল কত? 0.1 সেকেন্ড। এটা এমসিকিউ এর মনে রাখবা। শব্দের স্থায়িত্বকাল কত সেকেন্ড? 0.1 সেকেন্ড। শব্দের স্থায়িত্বকাল কত? 0.1 সেকেন্ড। শব্দের স্থায়িত্বকাল এই কারণে শোনা যায় না, ধরো এই কারণ বিভিন্ন একটা ব্যাখ্যা দিয়ে দিবা। প্রতিধ্বনি শোনার জন্য নির্দিষ্ট দূরত্বের প্রয়োজন হয় কেন? ব্যাখ্যা করো, এটা দিবা। ইম্পর্টেন্ট এগুলো যা দিছি ভাই, এগুলো একটা স্কিপ করা যাবে না ভাই, আগে বললাম। এগুলো স্কিপ করবে তো ধরা খাবো ভাই। শীতল
শীতকালে অপেক্ষা গ্রীষ্মকালে বাতাসের শব্দের বেগ বেশি হয় কেন? শীতকাল অপেক্ষা গ্রীষ্মকালে বাতাসের শব্দের বেগ বেশি হয় কেন? ব্যাখ্যা করো। আবার কেউ কেউ যেন ফানি হিসেবে দিও না যে শীতকাল অপেক্ষা গ্রীষ্মকালে মাথা গরম থাকে তাই শব্দ বেশি হয়ে যায়। সবাই জোরে কথা বলে, এটা না। মানে সুন্দর করে একটা ব্যাখ্যা দিল ফিজিক্সের ভাষায়। শব্দের বেগ বাতাসের ঘনত্বের সাথে পরিবর্তিত হয়, ব্যাখ্যা করো। শব্দের বেগটা বাতাসের ঘনত্বের সাথে পরিবর্তিত হয়, ব্যাখ্যা করো। ঘনত্ব আচ্ছা, ভিন্ন ভিন্ন মাধ্যমে শব্দের বেগ ভিন্ন হয় কেন? আরো একবার একবার পানি মাধ্যমে শব্দের বেগ, একবার বায়ু মাধ্যমে শব্দের বেগ, বিভিন্ন সময় বিভিন্ন শব্দের বেগ বিভিন্ন হয় কেন? ব্যাখ্যা করো। এগুলো সব জানবা। আচ্ছা, শব্দের তীব্রতা 10 ওয়াট পার মিটার স্কয়ার বলতে কি বোঝায়? 10 ওয়াট পার মিটার স্কয়ার বলতে কি বোঝায়? হ্যাঁ, ওটা আরো এনিথিং থাকতে পারে, 10 না থেকে 20 থাকতে পারে, 50 থাকতে পারে, 100 থাকতে পারে। বলতে কি বোঝায়? মেয়েদের কণ্ঠস্বর সরু, সরু বলতে কি চিকন, আর ছেলেদের কণ্ঠস্বর মোটা কেন? মোটা কেন? ব্যাখ্যা করো। এটা এই প্রশ্নটি একটু ভালোভাবে পড়বা। দেখো, মেয়েরা আস্তে কথা বললেও অনেক দূরে চলে যায় তাদের কথা, কিন্তু ছেলেদের কণ্ঠটা মোটা, এই কারণে কথা বলার সময় তাদের কথাটা অত দূরে যায় না, মেয়েদের যেমন যায়, মেয়েদের যেমন যায়। এই কারণে মেয়েদের কণ্ঠস্বর সরু ও ছেলেদের কণ্ঠস্বর মোটা কেন? ব্যাখ্যা করো। এটা বলবা। তারপরে স্প্রিং ধ্রুবক কি? স্প্রিং ধ্রুবক কে বিশিষ্ট একটি স্প্রিং কে কেটে অর্ধেক করা হলে, স্প্রিং ধ্রুবক কে বিশিষ্ট একটি স্প্রিং কে কেটে অর্ধেক করা হলে পর্যায়কাল কতটা পরিবর্তিত হয়? এর একটু ভালোভাবে পড়বা। এটা একটু গাণিতিক ব্যাখ্যাটা পড়বা। ছোট্ট ভাই, জাস্ট 2 থেকে 3 লাইন ছোট্ট গাণিতিক ব্যাখ্যা। গাণিতিক মানে এরকম কোন এরকম 3টা লাইন। স্প্রিং ধ্রুবক কে বিশিষ্ট একটি স্প্রিং কে কেটে অর্ধেক করা হলে পর্যায়কাল কতটা পরিবর্তিত হবে? তো এটা 12টা যদি ভালোভাবে করতে পারো, ইনশাআল্লাহ এই 12টার ভিতরে কমন, 12টার ভিতরে আবার বলতেছি 12টার ভিতরে কমন পড়বে, এই টাইপ কমন পড়বে ইনশাআল্লাহ। পরীক্ষার হলে গিয়ে দেখবা। সামনে নিয়ে এসেছে হচ্ছে আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন চ্যাপ্টারটি, আলোর প্রতিফলন চ্যাপ্টারে টোটাল 12টা কোশ্চেন দিয়েছি আমি, টোটাল 12টা কোশ্চেন দিয়েছি। একটু লেখা মানে যে লেখাটা একটু কম বোঝা যাচ্ছে, একটু চেষ্টা করেন বুঝে নেওয়ার। আমি বলে দিচ্ছি, বুঝে নিন। নিয়মিত প্রতিফলন, একটা নিয়মিত প্রতিফলন ও অনিয়মিত প্রতিফলন বলতে কি বোঝায়? কি বোঝায়? আলোর নিয়মিত প্রতিফলন ও অনিয়মিত প্রতিফলন বলতে কি বোঝায়? এটা এটা এভাবেও আসতে পারে যে আলোর নিয়মিত প্রতিফলন বলতে কি বোঝায়, এক্সট্রা আসতে পারে। ব্যাখ্যা করো। তাহলে আলোর অনিয়মিত প্রতিফলন বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। আবার দুইটা একসাথে আসতে পারে, ছোট করে ব্যাখ্যা দিবা যায়। আর আলোর প্রতিফলনের সূত্র দুটি, আলোর প্রতিফলনের সূত্র দুইটা, সূত্রই আছে দুইটাই, সূত্র দুটো ব্যাখ্যা করো বা লেখো, এভাবে বলতে পারে। তাহলে ট্রাফিক সিগন্যালে লাল আলো ব্যবহার করা হয় কেন? ট্রাফিক সিগন্যাল দেখবে যে লাল আলো ব্যবহার করে সবাই থেমে যায়, কেন ব্যবহার করা হয় এটা ব্যাখ্যা লিখবা। আবার প্রশ্ন এভাবে আসতে পারে যে বিপদ সংকেতে লাল রং ব্যবহার করা হয় কেন? বিপদ সংকেতে লাল রং ব্যবহার করা হয় কেন? এটা এটা পড়বা। তারপরে আয়নাতে, আমরা যখন আয়নাতে দাঁড়াই তখন ডান বাম উল্টে যায়, আমাদের ডান হাত বামে যায়, বামে হাত ডানে যায়। তারপরে কিন্তু আমাদের উপর নিচে যায় না, নিচে উপরে যায় না কেন? এটা ব্যাখ্যা করো। এটা ব্যাখ্যা করো। তাহলে সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব বৈশিষ্ট্যগুলো লেখো। সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো লেখো। 4টা বৈশিষ্ট্য লিখো, তাহলেই হয়ে যাবে। তাহলে সমতল দর্পণে অবাস্তব প্রতিবিম্ব তৈরি হয় কেন? সমতল দর্পণে অবাস্তব প্রতিবিম্ব তৈরি হয় কেন? বা সমতল দর্পণের বিম্ব অবাস্তব কেন? ব্যাখ্যা করো। একই প্রশ্ন, একই মানে প্রশ্ন একটু ভিন্ন, জাস্ট উত্তর একই। যে সমতল দর্পণের বিম্ব অবাস্তব কেন? ব্যাখ্যা করো। আবার সমতল দর্পণে অবাস্তব প্রতিবিম্ব তৈরি হয় কেন? ব্যাখ্যা করো। একই। তারপরে উত্তল আয়নাকে অপসারী আয়না বলা হয় কেন? উত্তল আয়নাকে অপসারী আয়না বলা হয় কেন? ব্যাখ্যা করো। এটা তারপরে এটা আরেকটা আছে যে অবতল আয়নাকে তোমার উপসারী আয়না বলা হয় কেন? অপসারী উপসারী, এগুলো এই তো এরকম। উত্তল আয়নাকে অপসারী আয়না বলা হয় কেন? ব্যাখ্যা করো। এটাই বেশি ইম্পর্টেন্ট, এটা বলবা। আচ্ছা, অবাস্তব ও বাস্তব বিম্বের মধ্যে পার্থক্য লেখো। এই আবার আসলো অবাস্তব ও অবাস্তব, বাস্তব ও অবাস্তব বিম্বের মধ্যে পার্থক্য লেখো। এখন তোমার আসতে পারে বাস্তব বিম্বের মধ্যে পার্থক্য লেখো, বা অবাস্তব বিম্বের মধ্যে বাস্তব বিম্বের ব্যাখ্যা লেখো, তারপরে অবাস্তব বিম্বের ব্যাখ্যা লিখো। এটা সেম, মানে জাস্ট একটু ভাঙে দেবে তাহলেই হয়ে যাবে। তারপরে দন্ত চিকিৎসকগণ অবতল দর্পণ ব্যবহার করা হয় কেন?
মানে দন্ত চিকিৎসকগণ অবতল দর্পণ ব্যবহার করে কেন? দন্ত চিকিৎসক মানে দাঁতের যে চিকিৎসক তারা অবতল দর্পণ ব্যবহার করে কেন? এটা লিখবা, এটার ব্যাখ্যা। তাছাড়া পাহাড়ি রাস্তায় গাড়ি চলাচলের ক্ষেত্রে দর্পণ কি কাজে লাগে? কি কাজে গাড়ি রাস্তায় গাড়ি চলাচলের ক্ষেত্রে দর্পণ কি কাজে লাগে ব্যাখ্যা করো। তারপরে এরকম এই টাইপেরই কিছু আরো কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর একই প্রশ্ন তোমরা অবশ্যই তোমাদের যে সাপ্লিমেন্ট আছে অবশ্যই সেখানে পেয়ে যাবে। তাছাড়া সরল পেরিস্কোপে সমতল দর্পণ কি কাজ করে? সরল পেরিস্কোপে সমতল দর্পণ কিভাবে কাজ করে? সরল পেরিস্কোপে সমতল দর্পণ কিভাবে কাজ করে এটা বলবা সমতল দর্পণ। আর আরেকটা লাস্টে যেটা আছে সেটা অবতল দর্পণের সামনে কোথায় লক্ষ্যবস্তু রাখলে সেটি সমতল দর্পণের ন্যায় কাজ করে। আবারও বলি, অবতল দর্পণের সামনে কোথায় লক্ষ্যবস্তু রাখলে সেটি সমতল দর্পণের ন্যায় কাজ করে। ইনশাআল্লাহ যদি তোমরা এগুলো বলতে যেতে পারো, আশা করা যায় যে এর ভিতরই এই 12টার ভিতরই তোমরা কমন পাবে ইনশাআল্লাহ। আবার আছে অবতল দর্পণ প্রধান ফোকাস একটি বাস্তব বিন্দু। চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। আবার বলো অবতল দর্পণের প্রধান ফোকাস, এটা বলে দেবো অবতল দর্পণের প্রধান ফোকাস একটি বাস্তব বিন্দু। অবতল দর্পণের প্রধান ফোকাস একটি বাস্তব বিন্দু, চিত্র সহ ব্যাখ্যা করো। অবতল দর্পণের অবতল দর্পণের প্রধান ফোকাসটা থাকে সেটা কি একটা বাস্তব বিন্দু। ব্যাখ্যা করো, চিত্রের সাথে ব্যাখ্যা করো। একটু এই টাইপের যদি তোমরা এগুলো যদি করে দিতে পারো ইনশাআল্লাহ আশা করা যায় ইনশাআল্লাহ এর বাইরে থেকে আসবে না। আমি অনেক অ্যানালাইসিস করে দেখি, জন্যই বলতেছি যে ইনশাআল্লাহ এর বাইরে আসবে না। তোমরা জাস্ট অন্তত এই কয়টা তো পড়বাই ভাই, এই কয়টা পড়তেই হবে ভালো কিছু রেজাল্ট করতে চাইলে ভাই। এখন লাস্টে এসে তুমি যদি বলো ভাই আমাকে 2টা করে দে প্রত্যেকটা অধ্যায় থেকে, ভাই 2টা করে কেউ দিতে পারবে না ভাই, যে কোশ্চেন করবে সে নিজেও দিবে না। 2টা করে দেওয়া সম্ভব নয় ভাই প্রত্যেকটা চ্যাপ্টার। তুমি লাস্টে এসে তুমি পড়তেছো ভাই, তুমি লাস্টে এসে 100 পেজ দাও। হ্যাঁ, তুমি যদি এগুলো ফলো করো ইনশাআল্লাহ তুমি একটা ভালো রেজাল্ট করবা ভাই, অবশ্যই একটা ভালো রেজাল্ট করবে। সবই কমন পাবা ইনশাআল্লাহ যদি এগুলো ভালোভাবে পড়ে দিতে পারো। আমি যেগুলো দিব জাস্ট সেগুলো পড়তে হবে ইনশাআল্লাহ, তাহলেই ভালো রেজাল্ট হবে। এখন নিয়ে এসেছে হচ্ছে স্থির বিদ্যুৎ। তোমাদের সবচেয়ে লাস্টের চ্যাপ্টার শর্ট সিলেবাসে লাস্টের চ্যাপ্টার সেটা হলো স্থির বিদ্যুৎ। স্থির বিদ্যুতের টোটাল 13টা দিয়েছি, এই 13টা যদি করতে পারো ভালোভাবে ইনশাআল্লাহ এর ভিতরেই কমন পড়বে ইনশাআল্লাহ। আবার এর ভিতরেই কমন পড়বে, এটুকুই বলে দিলাম, এর ভিতরেই কমন পড়বে অথবা এই রকমই কিছু একটা আসবে। মানে জাস্ট এখানে তো ম্যাথ নাই, আমি তাই জন্য এই 13টাই দিয়েছি, এই 13টার ভিতরেই পাবে, আর কিছুই করব না, আর কিছুই বলবো না, এই 13টার মধ্যেই পাবে ইনশাআল্লাহ, এই 13টার মধ্যেই পাবে। আমি জাস্ট একটু বলে দিই কি কি। একটি কাঁচ দণ্ডকে সিল্ক দ্বারা ঘষলে কোনটি কোন চার্জে চার্জিত হবে? একটি কাঁচ দণ্ডকে সিল্ক দ্বারা ঘষলে কোনটি কোন চার্জে চার্জিত হবে? হ্যাঁ, ব্যাখ্যা করো। তারপরে ধরো এক টুকরা কাঁচকে সিল্ক দ্বারা ঘষার পরে কোনটি কোন চার্জে হবে ব্যাখ্যা করো। একই প্রশ্ন, একই উত্তর, জাস্ট একটু ভিন্ন থাকবে কিন্তু উত্তর একই, টাইপ একই, মানে এই টাইপের ভিতরে আসবে প্রশ্নটা, এই টাইপের ভিতরে যে টাইপের দিয়েছে এই টাইপের ভিতরে আসবে। জাস্ট ধরো একটু আগে দিলে একটু পরে দিলে ওগুলো কিছুই ম্যাটার না, তুমি যদি এগুলো ভালোভাবে বুঝে বুঝে করে দিতে পারো ইনশাআল্লাহ তুমি পারবে। দেখো, চিরুনি দিয়ে চুল আঁচড়ালে কোন চার্জে চার্জে যেতে হবে? চিরুনি কোন চার্জে চার্জ দিতে হবে এবং চুল কোন চার্জে চার্জ দিতে হবে এটা ব্যাখ্যা করতে বলছে। কুলম্বের সূত্রটি ব্যাখ্যা করো। এটা ভালোভাবে পড়ে যাও ভাই, কুলম্বের সূত্রটি বিবৃত করো, এটা ভালোভাবে পড়ে যাবে, কিন্তু সেই লেভেলের ইম্পর্টেন্ট ভাই, সেই লেভেলের ইম্পর্টেন্ট, মারাত্মক। তারপরে ধরো কুলম্বের ধ্রুবক, এটা ব্যাখ্যা করো, এটাও আসতে পারে কুলম্বের ধ্রুবক। তারপরে কুলম্বের সূত্রটি বিবৃত করো। তারপরে তড়িৎ ক্ষেত্রে সকল তীব্রতা সমান নয় কেন, এটা ব্যাখ্যা করো। এটা আসতে পারে। তড়িৎ বল রেখাগুলোর বৈশিষ্ট্য লেখো, এটা আসতে পারে। এটা ইম্পর্টেন্ট, ভালো লেভেলের ইম্পর্টেন্ট, মনে রেখো। তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ বিভবের মধ্যে পার্থক্য লিখো, আসতে পারে। তড়িৎ ক্ষেত্রের ব্যাখ্যা করো, তড়িৎ ক্ষেত্র ব্যাখ্যা করো, তড়িৎ বিভব ব্যাখ্যা করো, এগুলো সব আসতে পারে। আবার তড়িৎ ক্ষেত্র বিভবের মধ্যে পার্থক্য লিখো, এই পার্থক্য যদি তুমি পারো অবশ্যই আমি যেটা বললাম যে তড়িৎ ক্ষেত্র ব্যাখ্যা করে এটা পারবা, তড়িৎ বিভব ব্যাখ্যা করে এটাও পারবা।
আর কোন বিন্দুতে পটেনশিয়াল শূন্য, পটেনশিয়াল শূন্য কিন্তু ইলেকট্রিক ফিল্ড শূন্য নয়। কি পটেনশিয়াল শূন্য কিন্তু ইলেকট্রিক ফিল্ড শূন্য নয়, এটি কি সম্ভব? ব্যাখ্যা করো। এটা ইন্টারেস্টিং কোশ্চেন। এটা একটু যদি ভালোভাবে, এটা তোমাদের অবশ্যই সাপ্লিমেন্টে আছে, ভালোভাবে তোমরা জাস্ট যদি একটু দেখে যেতে পারো যে এই প্রশ্নগুলো তোমরা সব সাপ্লিমেন্টে পাবো। ভাই আগেই বলে দিচ্ছি যে এত বড়, আমি জানো যে আমার বড় আমার, তোমরা দেখেছো যে আমি ম্যাথে অনেক বড় ক্লাস নিয়েছিলাম বলেছি, সেটা আমি আপলোড দিতে পারি। এই কারণে আমি বড় ক্লাস নিচ্ছি না, সর্বোচ্চ 30 থেকে 40 মিনিটের ক্লাস দিচ্ছি, যেন আমি সুন্দর করে একটু বুঝাই দিতে পারি কোশ্চেনগুলো। এই কারণে ছোট ছোট কোশ্চেন নিয়ে দাও। আমি যখন ইনশাল্লাহ খুব দ্রুতই আমি চেষ্টা করব তোমাদেরকে বড় ক্লাস দেওয়ার, সকল কিছু প্রশ্ন দেওয়ার, প্রশ্নের ব্যাখ্যা দেওয়ার, উত্তর সহ দেওয়ার, সেগুলোর চেষ্টা করবে ইনশাল্লাহ। বাট আপাতত আমি তোমাদেরকে প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ তোমরা তোমাদের সাপ্লিমেন্টে প্রশ্নগুলো পেয়ে যাবা। পৃথিবীর বিভব শূন্য কেন ব্যাখ্যা করো। স্থির ধারকত্বের কোন ধারকের, স্থির ধারকত্বের কোন ধারকের বিভব 3 গুণ করা হলে এর শক্তি কত গুণ হবে? তারপরে বজ্রপাত হলে শব্দ হয় কেন? তারপরে বিজলি চমকায় কেন? বিজলি চমকে কেন? তারপরে বজ্রপাতের সময় কিভাবে শক ওয়েভ তৈরি হয়, শক ওয়েভ তৈরি হয়, ব্যাখ্যা করো। পেট্রোলবাহী ট্রাকের সাথে ধাতব শিকল ঝোলানো হয় কেন? ধাতব শিকল ঝোলানো থাকে কেন? ব্যাখ্যা করো। তড়িৎ বলরেখা কেন খোলা ও বন্ধ উভয় হতে পারে? ব্যাখ্যা করো। এই যে এই 13টা দিয়েছে, এই 13টা ভাই এসে কিউ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তুমি পরীক্ষার হলে যাও, গিয়ে দেখবা যে আমার কথা মনে পড়বে ইনশাআল্লাহ। আমি যেগুলো দিলাম, তুমি যদি বুকে হাত রেখে বলতে পারো যে ভাই আমি সব করে গেছি ইনশাআল্লাহ, তাহলে আমি বুকে হাত রেখে বলতে পারবো তোমার সব কমন পড়বে ইনশাআল্লাহ। জাস্ট এইগুলো আমি যেগুলো দিয়েছি ভাই, 14 ঘন্টা 10 ঘন্টা 20 ঘন্টা 25 ঘন্টা ক্লাস করার মতো এখন সেই সময়টা না ভাই। এখন নিজে যদি একটু এফোর্ট দাও ভালোভাবে, তুমি এর অর্ধেক টাইমে তোমার সব কভার হয়ে যাবে। আমি যেগুলো দিলাম তোমার এইগুলো আছে, অহরহ আছে, হাজার খানেক কোশ্চিন আছে। এখন হাজার খানেক কোশ্চিন তো পড়া যাবে না, আমি তোমাকে বাছাই কিন্তু 70 থেকে 80টার মধ্যে 8টা চ্যাপ্টারে যে দিয়েছি, এইগুলো যদি তুমি ভালোভাবে পড়ে যেতে পারো ইনশাআল্লাহ তোমার কমন পড়বেই প্রত্যেকটা বোর্ডের জন্য। আমি তো আর আলাদা আলাদা বোর্ড সাজেশন দিচ্ছি না যে ঢাকা বোর্ডের জন্য আলাদা। তোমরা যদি চাও, হ্যাঁ আমি ওইভাবেও দিতে পারি যে ঢাকা বোর্ডের জন্য আলাদা, রাজশাহী বোর্ডের জন্য আলাদা, কুমিল্লা বোর্ডের জন্য, যশোর বোর্ডের জন্য আলাদা, কোন তার মানে এই বিভিন্ন যত বোর্ড আছে এক কথায়, তারপরে ময়মনসিংহ বোর্ডের জন্য আলাদা। এই বোর্ড যেগুলো আছে এগুলো আমি আলাদা যদি সাজেশন, আমি আলাদা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তুমি যে আলাদা চাও তখন এগুলো সব কমে যাবে, কিন্তু আমি টোটাল সব বোর্ডের জন্য দিচ্ছি জন্য একটু বেড়ে গেছে। এই 80টা যদি তুমি করে যেতে পারো তাহলে তোমার ইনশাআল্লাহ সব কভার হয়ে যাবে, এটুকু বিশ্বাস রাখো। আর আমি তোমাদেরকে সময় নষ্ট করতে চাচ্ছি না এখনো। আমি যখন রেকর্ডারটা করতেছি আজকে তোমাদের হয়তো বা বাংলাদেশ বিশ্ব পরিচয় পরীক্ষা আছে, এই পরীক্ষাটা দেওয়া আসার পরে আমি তোমাদের এইটা আপলোড দেবো ইনশাল্লাহ। তারপরে তুমি জাস্ট এই ক্লাস একটু দেখি, জাস্ট কোশ্চেন গুলো একটু দাগ দিয়ে তুমি তোমার মতো শুরু, খালি প্রশ্নগুলো মুখস্থ করে দাও, এই মুখস্থ করে দাও, মুখস্থ করে দাও, তাও তোমার কমন, মুখস্থ করে দাও তাও তোমার কমন পড়বে ইনশাল্লাহ। মুখস্থ করে গেলেও কমন পড়বে, এটুকু বলে দিলাম। জাস্ট এগুলো মুখস্থ করে দাও। আর যেগুলো আমি এখন তো এসে কিউ দিলাম, একটু পরে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের যেন ফুল কমন পড়ানো যায় ইনশাল্লাহ। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, তোমরা আমার সাথেই থেকো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা এবং অবশ্যই কমেন্টে জানাবা যে আর কোন কোন বিষয় তোমরা পরবর্তীতে, কেমিস্ট্রি বা হায়ার ম্যাথ আছে, বায়োলজি আছে, এগুলো সাজেশন চাও কিনা তাও আমাকে জানাবে ইনশাল্লাহ। আমি সব কিছু সাজেশন তৈরি করতেছি তোমাদেরকে দেওয়ার জন্য। আর আমার পাশেই থাকবা। আজকের মতো এতটুকুই, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।